আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ভালো আছো নিশ্চয়ই। আজকে তোমাদের আমি পড়াইতে যাচ্ছি বই পড়া নামক প্রবন্ধটি। এই প্রবন্ধ সম্পর্কে তোমরা এর আগে নিশ্চয়ই শুনেছ। তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমরা পড়ব বই পড়া। বই পড়া নামক একটা প্রবন্ধ। এই প্রবন্ধটি লিখছে আমাদের চলিত ভাষার প্রবর্তক, সবুজপত্র পত্রিকার প্রকাশক প্রমোদ চৌধুরী। এই প্রমোদ চৌধুরীকে আমরা অনেকভাবে জানি। এর মধ্যে প্রমোদ চৌধুরী আমাদের চলিত ভাষার প্রবর্তক হিসাবে বা চলিত ভাষার জনক হিসাবে স্বীকৃত। তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলায়। সবুজপত্র নামক একটি পত্রিকা তিনি প্রকাশ করছে। এই পত্রিকায় তিনি চলিত ভাষার লেখা পড়া বা চলিত ভাষা প্রবর্তনের জন্য বিশেষ ভূমিকা পালন করেছে। প্রমোদ চৌধুরী জন্মগ্রহণ করেন 1868 খ্রিস্টাব্দে। জন্মগ্রহণ করেন যশোর, আর পৈতৃক নিবাস ছিল পাবনা জেলায়। তারপরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেন। আর প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল। কি ছদ্মনাম ছিল? বীরবল। বাংলা সাহিত্যের প্রথম চলিত ভাষার প্রবর্তক তিনি। বীরবলের হালকাতা নামে তিনি একটি প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন। আর তিনি 1946 সালে সেপ্টেম্বর মাসে মৃত্যুবরণ করেন। আমরা বই পড়া প্রবন্ধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তবে এর মধ্যে আমরা যে বিষয়গুলো আগে আলোচনা করব সেটা হলো এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন কি আসতে পারে, এইগুলো আমরা আগে আলোচনা করব। আর তোমরা তো বই পড়লেই বুঝতে পারবা যে আসলে আমাদের আলোচনার সাথে এগুলো সঙ্গতিপূর্ণ কিনা। তো আমরা চলো শুরু করি। আজকে প্রথমে আমরা জানব যে ভাড়েয় ভবনী অর্থ কী। ভাড়েয় ভবনী শব্দের অর্থ হলো রিক্ত বা শূন্য। ভাড়েয় ভবনী শব্দের অর্থ হলো রিক্ত বা শূন্য। এখানে আরেকটি অনুধাবনমূলক প্রশ্ন আসছে, অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে? এখানে অন্তর্নিহিত শক্তি বলতে আত্মার শক্তিকে বোঝানো হয়েছে। প্রমোদ চৌধুরী এখানে মনকে জাগানোর জন্য বা মনকে আত্মাকে জাগানোর জন্য বই পড়া প্রবন্ধটি আমাদের জন্য লিখেছেন। এরপরে একটা জ্ঞানমূলক প্রশ্ন আসে, গতাশু অর্থ হলো মৃত। গতাশু অর্থ হলো মৃত। মৃত অর্থ কি? মৃত্যুবরণ করা। এরপর আর একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে, সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকের সন্দিহান কেন? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর এরকম, সাহিত্য চর্চার সুফল সম্পর্কে অনেকের সন্দিহান এই কারণে যে সাহিত্য চর্চা করলে এর ফলাফল দ্রুত বা হাতে হাতে পাওয়া যায় না। এই জন্য সাহিত্য চর্চা সম্পর্কে সবাই সন্দিহান। লাইব্রেরির সার্থকতা কিসের চাইতেও কিছু কম নয়। লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতেও কিছুটা কম নয়। কারণ কি? আমরা যদি দেখি হাসপাতালে গেলে কি হয়, হাসপাতালে গেলে যারা অসুস্থ আছে তারা সুস্থ হয়, তাই না? আর লাইব্রেরির সাথে হাসপাতালের তুলনা করার কারণ এখানে যে লাইব্রেরিতে গেলে তুমি যদি লাইব্রেরিতে যাও তাহলে তোমার মনকে তুমি সুস্থ রাখতে পারবে। কারণ একজন প্রকৃত বন্ধু হলো বই। তুমি বইয়ের সাথে যত কথা বলবে তোমার বই তোমার সাথে কখনো বিট্রাই করবে না। কিন্তু একটা প্রকৃত তোমার মানুষরূপী বন্ধু আছে যারা মনে একরকম পোষণ করে, মুখে একরকম বলে। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না কেন? আচ্ছা, এই অনুধাবনটার ব্যাখ্যাটা এরকম হতে পারে, মানুষ স্বেচ্ছায় নিজ প্রচেষ্টায় যা শিখতে পারে তা অন্যের কাছ থেকে শিখতে পারে না বলে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। অর্থাৎ তুমি যদি নিজের প্রচেষ্টায় যা শিক্ষা লাভ করতে পারো এটা অন্য কারোর কাছ থেকে তুমি পারবা না। এই জন্য শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, শিক্ষা নিজ থেকে অর্জন করে নিতে হয়। শিক্ষকের সার্থকতা কোথায়? শিক্ষকের সার্থকতা হলো শিক্ষার্থীকে শিক্ষা অর্জনে করতে সক্ষম করা। শিক্ষকের একটা প্রশ্ন আসে, শিক্ষকের সার্থকতা কোথায়? শিক্ষকের সার্থকতা হলো এখানে যে শিক্ষক তার শিক্ষার্থীদের শিক্ষা লাভে আগ্রহী করে তুলবে।
মানুষের মনের সাক্ষাৎ শুধু সাহিত্যে পাওয়া যায় কেন? সাহিত্যকে মানব জীবনের দর্পণ হিসেবে তুলনা করা হয়, কারণ সাহিত্যের মধ্যে মানুষের মনের ভাব, অনুভূতি সব কিছুই লিপিবদ্ধ থাকে। এই জন্য সাহিত্যকে মানুষের মনের দর্পণ হিসাবে তুলনা করা হয়েছে। প্রশ্ন আসতে পারে, প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? আমরা এর আগে জেনেছি যে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হলো বীরবল। ধনের সৃষ্টি যেখানে জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে জ্ঞানের উন্নতির জ্ঞানের জন্য আমরা ধনের উপরে নির্ভর করি। আমরা মনে করি যে জ্ঞান সাধনা করার আমাদের প্রয়োজন নাই। এই কারণে কি কারণে আমাদের প্রয়োজন নাই? কারণ আমরা তৃতীয় বিশ্বের গরিব লোক, আমাদের পেট চালানোটাই আগে মেন দরকার। ঠিক আছে, আমাদের পেট পূর্তি হলে আমরা বেঁচে থাকতে পারবো। জ্ঞান সাধনা আমাদের এখানে নিষ্প্রয়োজন। লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছেন কেন? এটা আমি তোমাদের একটু আগে বললাম যে মানসিক প্রফুল্লতা যখন তুমি পাবে তখন তোমার দেহটা অসুস্থ থাকলেও তুমি কিন্তু সুস্থ, কিন্তু যখন তোমার দেহটা মনের অশান্তি যেটা থাকবে সেটা তুমি হাসপাতালে গেলে কিন্তু কি করতে পারবে না, সেটা তুমি হাসপাতালে গেলে সলভ করতে পারবে না, সেটা তোমার হাসপাতালে গেলে তুমি সুস্থ হতে পারবে না। তোমাকে যেতে হবে লাইব্রেরিতে গেলে তুমি তোমার মনে সুস্থতা লাভ করতে পারবে। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তককে? বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। এখন আমরা জানবো যে অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে দেওয়া হয়েছে, ওখানে বলা হয়েছে যে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, এই কথাটা একটু ডিপলি বা একটু গভীরভাবে চিন্তা করতে হবে যে প্রমোদ চৌধুরী কেন আমাদের এই কথাটা বলল। দেখো, আমি তোমাদেরকে বলি যে সভ্যতার গুণ বর্জন করে দোষ আয়ত্তকরণের প্রসঙ্গে, অর্থাৎ আমাদের এই প্রমোদ চৌধুরী কেন আমাদের এই কথাটা বলছে জানো? আমাদের পৃথিবীতে অনেক রকম সভ্যতা আছে, এই সভ্যতার জ্ঞানগুলো দোষগুলো আমরা সহজেই গ্রহণ করি, কিন্তু এই সভ্যতার যে গুণগুলো আছে সেটা আমরা গ্রহণ করি না। এই প্রসঙ্গে প্রমোদ চৌধুরী এটা বলছে যে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। দেখো, আমরা নিয়মিত যদি স্বাস্থ্যবিধি পালনে ব্যতিশত স্বাস্থ্যবান ব্যক্তির সংস্পর্শে থাকলে স্বাস্থ্যবান হওয়া যায় না। অর্থাৎ তুমি যদি নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে না চলো তাহলে একজন সুস্থ মানুষের সাথে থাকলেও তুমি কি হইতে পারবে না, সুস্থ থাকতে পারবে না। কিন্তু আমরা পাশ্চাত্য সংস্কৃতির দেখি যে সেখানে মানুষ তাদের কৃষ্টি কালচারের সাথে তাদের ওই সংস্কৃতিটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কি করি, আমরা ওই কৃষ্টি কালচারের সাথে নিজের খাপ খেয়ে নেওয়ার চেষ্টা করি। কিন্তু তুমি যেখানে বাস করো বা তোমার পরিবেশটা এই পরিবেশের সাথে ওই সংস্কৃতির মিল নাও থাকতে পারে। এই জন্য তোমাকে কি করতে হবে, ওই সভ্যতা থেকে ভালো গুণগুলো তোমাকে আয়ত্ত করতে হবে। আর আমরা করি ওই সভ্যতার খারাপ গুণগুলো আমরা আয়ত্ত করে ফেলি। এই কথাটা বোঝাইতে আমাদের প্রমোদ চৌধুরী এই কথাই বলছে যে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। স্কুল কলেজের শিক্ষাকে বিদ্যা গেলানোর সাথে তুলনা করা হয়েছে কেন? একটা প্রশ্ন আসছে, স্কুল কলেজের শিক্ষার সাথে বিদ্যা গেলানোর তুলনা করা হয়েছে কেন? এখানে দেখো, একটা খুব সুন্দর একটা প্রশ্ন, কারণ আমাদের দেশের স্কুল কলেজগুলোতে ছাত্রছাত্রীদেরকে আমরা সবসময় মুখস্থ বিদ্যার উপরে জোর দিয়ে থাকি, যে যত বেশি মুখস্থ করতে পারবে সে তত ভালো স্টুডেন্ট। ঠিক আছে, আর আমরা স্কুল কলেজে কি করি, স্কুল কলেজে তোমাদেরকে বিদ্যা গেলানোর চেষ্টা করি, না পড়লে বেতেরাঘাত করি, অপমান করি, যাতে তুমি এই পড়াটা কমপ্লিট করতে পারো। সেটা পড়া কমপ্লিট করলে কি হবে, তুমি এটা খাতায় ভালো লিখতে পারবে। কিন্তু এর একটা দোষ আছে। কি দোষ? তুমি যখন টিচারের অত্যাচারে বা টিচারের কথা শুনে পড়াটা মুখস্থ করছো, সেটা কিন্তু তুমি মন দিয়ে পড়ছো না। যখন তুমি এটা মন দিয়ে পড়তে তখন তোমার এটা ভালো লাগতো, কিন্তু এখানে কিন্তু সেই সুযোগটা থাকছে না। ঠিক আছে, এরপরে দেখো, মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি? মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হওয়া উচিত বই পড়া। বই পড়া মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হওয়া উচিত। দেখো, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত বলতে লেখক কি বুঝিয়েছেন? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত দ্বারা লেখক এখানে বুঝিয়েছেন যে
কেবল স্বেচ্ছায় জ্ঞান আরোহণকারীরাই প্রকৃত শিক্ষিত। যারা নিজের ইচ্ছায় শিক্ষা গ্রহণ করবে তারাই হলো প্রকৃত শিক্ষিত। যারা অন্যের জোর করে শিক্ষা দিলে সেটা প্রকৃত শিক্ষা লাভ করা যায় না। এই জন্য বলা হচ্ছে যে যারা নিজের ইচ্ছায় শিক্ষা লাভ করবে তারাই প্রকৃত শিক্ষিত। বিদ্যার সাধনা কাকে অর্জন করতে হয়? বিদ্যার সাধনা শিষ্যকে অর্জন করতে হয়। বিদ্যার সাধনা কাকে অর্জন করতে হয়? বিদ্যার সাধনা শিষ্যকে অর্জন করতে হয়। মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, এখানে বলতে চাচ্ছে মানুষের পেটে খিদে লাগলে মানে তোমরা যখন পেটে ক্ষুধা লাগে তখন তোমরা কি খাও? ভাত খাও। তেমনি মানুষের মন মাঝে মাঝে কিছু চাই, সেই মনের দাবিটা যদি তুমি পূরণ না করো তাহলে তোমার মানসিক অবস্থা ভেঙে পড়ে। সেখানে এই কথাটা বোঝাইতে চাচ্ছে যে সাহিত্য চর্চার আনন্দ রসে মনের দাবি মেটানোর প্রয়োজন, তা না হলে মানুষের আত্মা বাঁচবে না। পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় কোথায়? পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধুমাত্র সাহিত্যে। যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের ভাণ্ডারেও ভবানী। কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? আচ্ছা, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এই কারণে যে আমরা যদি আমাদের জ্ঞানের ভাণ্ডারকে পরিপূর্ণ করে রাখতে পারি তাহলে আমাদের অর্থ সম্পদের কোনো কমতি থাকবে না। এই কথাটা বুঝাইতে এই কথাটা প্রমথ চৌধুরী আমাদেরকে বলেছেন। প্রমথ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? আমি প্রথমে বলছিলাম যে 1868 সালে প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন। কত সালে? 1868 সালে। সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত। একটু আগেই বললাম যে প্রকৃত যে নিজের চেষ্টায় শিক্ষা লাভ করবে সেই হলো প্রকৃত শিক্ষিত। দাতাকর্ণকে? দাতাকর্ণ হলো মহাভারতের একটা বিশিষ্ট চরিত্র আছে, কুন্তির পুত্র, যিনি দানের জন্য বিখ্যাত ছিল। মহাভারতের একটা বিখ্যাত চরিত্র কুন্তির পুত্র, যিনি দানের জন্য বিখ্যাত ছিল, তাকে বলা হয় দাতাকর্ণ। আত্মার অপমৃত্যু বলতে কি বোঝানো হয়েছে? একটা অনুধাবন। আত্মার অপমৃত্যু বলতে কি বোঝানো হয়েছে? মনের আনন্দময় বিকাশের অভাবে, অর্থাৎ মনের আনন্দর অভাবে যখন একটা মনের মৃত্যু হয় সেটাকে কি বলা হয়েছে? আত্মার মৃত্যু। কিসের জন্য আমরা সকলে উদ্বাহু? শিক্ষার ফল লাভের জন্য সকলে আমরা উদ্বাহু, মানে সকলে আমরা ব্যতিব্যস্ত। যে শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে কি ব্যস্ত? ব্যতিব্যস্ত। যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব। এখানে বলছে জাতিকে সজীব ও স্বতঃস্ফূর্ত রাখতে হলে মনের আনন্দময় বিকাশ নিশ্চিত করা অপরিহার্য। তাই মনের আনন্দ হ্রাস পেলে জাতি জীবনের শক্তি হ্রাস পায়। অর্থাৎ বলতে চাচ্ছে যে আমরা যখনই মনকে সজীব রাখবো তখন আমরা আর্থিক দিক থেকে আমরা সব দিক থেকে স্বাবলম্বী বা সব দিক থেকে সুস্থ থাকবো। আচ্ছা, লাইব্রেরি হচ্ছে এমন এক রকম হাসপাতাল বলতে কি বোঝানো হয়েছে? আমি একটু আগে এই কথাটার অর্থ একবার বলছি যে মনকে বা লাইব্রেরিকে হাসপাতালের সাথে তুলনা করার একমাত্র কারণ হলো হাসপাতালে গেলে যেমন মানুষের অসুখের চিকিৎসা হয়, তেমনি লাইব্রেরিতে গেলে মানুষের মনের চিকিৎসা হয়। প্রমথ চৌধুরী কোন বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন? প্রমথ চৌধুরী ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। কোন সাহিত্যে? ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ কেন? মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ এইটা এই কারণে বলছে যে জ্ঞান কেউ কাউকে দিতে পারে না, তা অর্জন করতে হয়। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, এটা অর্জন করতে হয়। এরপর দেখো লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছে? লেখক লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিয়েছে। আমাদের শিক্ষিত সম্প্রদায় বাধ্য না হয়ে বই স্পর্শ করে না কেন? কারণ এখানে অর্থের কোনো নগদ অর্থ পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্যে আমাদের শিক্ষিত সমাজ বাধ্য না হয়ে কেউ বই পড়তে চায় না। আমরা মনে করি যে বই আমরা সবাই কি করি, ভালো একটা চাকরির জন্য, আর্থিক সচ্ছলতার জন্য মূলত আমরা বই পড়ে থাকি। কেতাবি কারা? কেতাবি বলতে এখানে যারা কেতাব অনুসরণ করে তাদের বোঝানো হচ্ছে। কেতাবি কারা? যারা কেতাব মানে বইপত্র অনুসরণ করে তাদেরকে কেতাবি বলা হচ্ছে। এরপরে দেখো
অবগাহন শব্দের অর্থ কি? অবগাহন শব্দের অর্থ হলো মৃত্যু, তাই না? আচ্ছা, এরপরে দেখো সাহিত্য চর্চা ও লাইব্রেরি কিভাবে সম্পর্কযুক্ত। সাহিত্য চর্চা এবং লাইব্রেরি একটা অন্যের সাথে সম্পর্কযুক্ত, কারণ একটা লাইব্রেরিতে প্রচুর পরিমাণে সাহিত্য থাকে, যে সেখানে গেলে তুমি তোমার মনের ইচ্ছা মতো একটা বই পড়তে পারবে, তাই না? আচ্ছা, আমাদের গায়ের জ্বালা ও চোখের জ্বালা দূর করতে শুধু শিক্ষায় যথেষ্ট নয় কেন? আমাদের গায়ের জ্বালা ও চোখের জ্বালা দূর করতে হলে শিক্ষার পাশাপাশি সাহিত্য চর্চাও একান্ত অপ্রয়োজন, কারণ শিক্ষা তো নিজে নিজে অর্জন করতে হয়, আর সাহিত্য পড়লে তোমার সেই জ্ঞানের পরিধিটা আরও বৃদ্ধি পাবে। দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয়, আত্মার হয় না কেন? একটা অনুদাহরণ, দেহের মৃত্যু রেজিস্ট্রি রাখা হয় কিন্তু আত্মার রেজিস্ট্রি রাখা হয় না। আত্মা কিভাবে মারা যায়? আত্মা মারা যায় হলো মানুষের নিরানন্দতার কারণে, মানুষের মনের ইচ্ছা পূরণ না হওয়ার কারণে, সাহিত্য চর্চা না করার কারণে। এই যে মনের মৃত্যু, আত্মার মৃত্যু কিন্তু কেউ দেখতে পায় না, এই জন্য ওইটা রেজিস্ট্রি করে রাখা হয় না। কিন্তু কেউ যদি মারা যায়, মনে করো কেউ পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে চলে গেল, তখন তার মৃত্যুর রেজিস্ট্রি কিন্তু ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদে লিখে রাখা হয়। পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এটা বলতে চাচ্ছে যে এখানে পাশ করা বলতে শিক্ষার ধাপ অতিক্রম করাকে বোঝাচ্ছে। আমরা ক্লাস 8 পাস করে 9-এ উঠছি, 9 পাস করে 10-এ যাবো, 10 থেকে এসএসসি পরীক্ষা দিয়ে আমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হবো। এই যে পাশ করা, এই পাশ করা শুধু একটা সার্টিফিকেট অর্জন করার জন্য, কিন্তু শিক্ষিত হওয়া অন্য জিনিস। শিক্ষিত হলে তোমার কি হতে হবে? তোমার মানবিক গুণগুলো তোমার মধ্যে থাকতে হবে, মানবিক দোষগুলো তোমার মধ্যে থেকে দূর করে দিতে হবে, মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ হইতে হবে, তাহলেই তুমি প্রকৃত শিক্ষিত হইতে পারবে। আমরা জাতি হিসাবে শৌখিন নয় কেন? মৌলিক চাহিদা মেটাতেই আমরা যেখানে ব্যতিব্যস্ত। আমাদের মৌলিক চাহিদা কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো মেটাতেই আমরা যেখানে ব্যতিব্যস্ত, সেখানে আমাদের কি আরাম করা সাজে না, আমাদের শখের কোনো বিষয় থাকতে পারে না। ঠিক আছে, এই জন্য আমরা বলছি আমরা জাতি হিসাবে শৌখিন নয়। আচ্ছা, এখানে দেখো আরো কয়েকটা বিষয় আমি তোমাদেরকে বলি, যেমন শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলো সাহিত্য চর্চা। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলো সাহিত্য চর্চা। মানুষের সম্পূর্ণ মনের সাক্ষাৎ পাওয়া যায় কোথায়? সাহিত্যে। মানুষের সম্পূর্ণ মনের সাক্ষাৎ পাওয়া যাবে সাহিত্যে। সাহিত্য চর্চার জন্য প্রয়োজন বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করা। সাহিত্য চর্চার জন্য প্রয়োজন বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করা। যথার্থ শিক্ষিত হওয়ার জন্য মনের প্রসারতা দরকার, যা সাহিত্য চর্চার মাধ্যমে আসে। তাহলে আমি তোমাদেরকে এখানে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম। এখন দেখো আমি কয়েকটা টিকা বলবো। মনোগঙ্গা হলো সনাতন ধর্মে গঙ্গাকে পবিত্রতার প্রতীক মানা হয়। শাস্ত্রমতে গঙ্গার পবিত্র স্রোতের ধারায় স্নান করলে সকল পাপ দূর হয়। মানুষের মনও তেমনি পবিত্র মনোগঙ্গা। ভাড়ে বাবানি হলো, এটা রিক্ত বা শূন্য ছিল না। উদ্বাহু অর্থ ঊর্ধ্ববাহু, হাত উঁচু করা। করিয় কোমল, এখানে গানের 7টা ধারার কথা বলা হয়েছিল। দাতাকর্ণ, একটু আগে বললাম মহাভারতের চরিত্র কর্ণকে দানশীলতার জন্য এই দাতাকর্ণ উপাধি দেওয়া হয়েছিল। এভাবে তোমরা এই বই পড়া প্রবন্ধটি যদি একটু বুঝে বুঝে পড়তে পারো, তাহলে দেখবে যে একদম সহজ। আর যখন তুমি সহজ মনে করবা, তখন এখান থেকে প্রশ্নগুলো করাও তোমার জন্য সহজ হবে। আশা করি তোমরা আমার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবে, আমি এর উত্তর করার চেষ্টা করবো। ভালো থাকো।